আমি যদি 10তলা ভবনে উঠে বলি যে আমি এখান থেকে নিচে 1 লাফে নামবো না, তার মানে এইটাই নয় যে আমি আসলে নামবো না, তার মানে এটি যে আমি নামলে নিশ্চিত আমার মৃত্যু হবে, কারণ আমার পিছনে তো প্যারাশুট নেই। তো আমি মনে করি আওয়ামী লীগের পিছনে কোনো প্যারাশুট নেই যে যার উপরে ভর করে তারা ভেসে বেড়াবে এবং পলিটিক্সটা তারা রান করবে। রাজাকারটা তারা যখন তখন কাজের বুয়াকেও তারা রাজাকার বলে গালি দেয়, যারা সত্যিকারী রাজাকার তাদেরকেও রাজাকার বলে, এবং যারা নিষ্পাপ শিশু যাদের 52-এর পর বা 71-এর পর যাদের জন্ম তাদেরকেও হচ্ছে গিয়ে রাজাকার বলে গালি দিচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি রাজাকার তাদের কাছে একটি অস্ত্র ছিল, এবং এমন একটি অস্ত্র তাদের ওখানে এমন একটা মেশিন ছিল, রাজাকাররা ঢুকে ওই পাশ থেকে মুক্তিযোদ্ধা হয়ে বের হতো, আবার মুক্তিযোদ্ধারা তাদের বিমানের কথা না বললে এই পাশ থেকে ঢুকতো, আর এক পাশ থেকে রাজাকার হয়ে যেত। তাই আমি মনে করি রাজাকারকে ওনারা এতভাবে অপচয় করছে, অপব্যবহার করছে, এই রাজাকার শব্দ দ্বারাই সেটা গণ অধিকার পরিষদের সেটা হচ্ছে যে এই যে ছাত্র জনতা তারা বলেছে যে যারা রাজনীতি করেছে বা যারা রাজনীতি করতে চায় তাদের সাথে তারা কাউকে ক্ষমতা দিবে না, তারা নতুন কাউকে দিবে। সেই ক্ষেত্রে আপনারা কতটুকু আশাবাদী, আপনাদের সংগঠন কতটুকু তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে, এটা আপনারা কতটুকু আশাবাদী, এবং কি আপনারা মনে করেন কিনা যে ছাত্র জনতা আপনাদের হাতে ক্ষমতা দিবে, এটা কি আপনারা মনে করেন কিনা? ছাত্র জনতা যে সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই, এবং আমরা মনে করি সময় উপযোগী তারা সিদ্ধান্ত নিয়েছেন, এবং আমরা এটাও মনে করি যে কারো হাতে এককভাবে ক্ষমতাটা দিয়ে আরেকটি ফ্যাসিস্ট তৈরি হোক, সেটা অবশ্যই ছাত্ররা বা এতগুলো প্রাণের বিনিময়ে যে স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি সেটি আবার কোনো ফ্যাসিস্ট সরকারের হাতে পড়ুক, সেটা XYZ যেই হোক না কেন আমরা সেটি চাচ্ছি না। আমরা চাচ্ছি বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছিলেন, ছাত্র জনতা ঠিক করবে কেমন হবে আগামী বাংলাদেশ, সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই, এবং তারা যে রূপরেখা দিয়েছেন, তারা যে প্রস্তাব রেখেছেন অন্তর্বর্তী সরকারের, সেটিকে আমরা সাধুবাদ জানাই এবং সেই রূপরেখা অনুযায়ী চলুক। কিন্তু আমরা এটাও চাচ্ছি না যে আমাদের যে আগামী বাংলাদেশ এমন কারো হাতে যাক যেখান থেকে আবার এই দেশটা উদ্ধার করতে গেলে আর একটি তাজা ফুলও যেন আর ঝরে না পড়ে। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছে যে তার মা চলে যাওয়ায় যে অভাবটা সেটা আপনারা ক্লিয়ার করে বুঝতে পারবেন। তাকে আপনি কি বলতে চান? কারণ এই ভিডিওটা সারা বাংলাদেশটার সমস্ত বিশ্ব দেখবে, তো আপনারা কি মেসেজ দিতে চান যে একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হারিয়ে আপনারা বাংলাদেশটাকে একটা সময় বুঝতে পারবে, তাকে কি বলতে চান আপনি? আসলে ওনাকে কিছু বলার মতো সময় বা রুচি আমার কিছুই নেই। ওনাদের শরীরে কি রক্ত বইছে ইতিমধ্যে বাংলাদেশের মানুষ সেটি বুঝে গিয়েছেন, বাংলা ভাষাভাষীর মানুষও বুঝে গিয়েছেন। হিটলার যখন ইসরায়েলিদের সদস্য মেরেছিল তখন কিছু ইসরায়েলি সদস্য রেখে গিয়েছিল পৃথিবীবাসীকে বোঝানোর জন্য যে ইসরায়েলের সদস্যদের বা ইসরায়েলি সেনা বা তাদের নাগরিকদের কেন হত্যা করেছিল। তো এটির মধ্য দিয়ে আসলে বাংলাদেশের মানুষ এটি বুঝবে যে সেদিন আসলে কেনই 15ই আগস্ট ঘটেছিল। এটি একটি দুঃসাহসিক কথা আমি বললাম, আমি জানি না এটা সাইড এফেক্ট কী হবে, বাট আমার কাছে এটা ফিল হয়েছে আজকের এই সময় দাঁড়িয়ে যে সেদিন 15ই আগস্ট কেন ঘটেছিল। এত হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগে থাকার পরও কেন একটি ডায়েরি হলো না, কেন একটি জিডি হলো না, কেন একটি মামলা হলো না, কেন তার পরিবারের জানাজায় হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদের সাধারণ মানুষের জানাজায় ঢল হলো না, এবং কেন মানুষ তখন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। সেটি বাংলার মানুষ এত বছর পর এসে বুঝতে পেরেছে। বাংলার মানুষ মনে হয় না এই রক্তকে এই বাংলার জমিনে আর আচ্ছা আপা, আপনার কাছে আমার প্রথম কোশ্চেন, সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন তার মা আর কখনো রাজনীতিতে ফিরবে না, এরকম একটি স্ট্যাটাস আমরা দেখতে পেয়েছি। এবং দ্বিতীয় কোশ্চেন, গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নুরু আজকে মুক্তি পেয়েছে, সেই উপলক্ষে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আসলে ওনার ফ্যামিলি মেম্বার রাজনীতি করবে কি করবে না সেটা ওনাদের সাংগঠনিক ব্যাপার, এবং বাংলার মানুষ ওনাদেরকে আর গ্রহণ করবে কিনা সেটা সময় সাপেক্ষ ব্যাপার, সময়ের ব্যাপার, সময় আসুক। আর তাদের তো কোনো কথা চরিত্র নেই, সকালে যেটি বলে রাত্রে সেটি উঁচু করে, রাত্রে যেটি বলে তার পরের দিন সেটি উঁচু করে। এখন প্রেক্ষাপটটি এমন তৈরি হচ্ছে তাদের আসলে রাজনীতি করার সুযোগটা নেই। তো সেটি তাদের যদি কখনো ওইরকম আসে, সেদিন যদি তারা না করেন তাহলে তার যথাযথ
যথাযথ ব্যবস্থা বোঝা যাবে যে না আজকের কথাটি সত্যিই সেদিন উনি বলেছিলেন। আর বিপিনুর হক নূর জনতার নেতা, গণনেতা, তারুণ্যের আইকন, তিনি আজকে কারামুক্তি হলেন। জালিমের আদালত থেকে তিনি নির্মমভাবে তিনি রিমান্ডে ছিলেন এবং তাকে ঐতিহাসিকভাবে নির্যাতন করেছেন। তার ধারাই শুনেছেন, মদ্যপ অবস্থায় অফিসাররা তাকে ঝুলিয়ে পিটিয়েছেন এবং তাকে এতভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করেছেন, সে স্ট্রংলি হেঁটে আদালতে উপস্থিত হতে পারেনি। পুলিশের কাঁধে ভর দিয়ে সে কিন্তু আদালতে হাজির হয়েছে। সেই মানুষটির দিকে সাধারণ মানুষ তাকিয়েছিলেন, সেই মানুষটির দিকে বাংলার জনগণ তাকিয়ে। এখানে আমি একটু যোগ করতে চাই, তার পরিবার থেকে বারবার বলা হয়েছিল তাকে যে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, সেই সূত্র ধরে তিনি ব্যাপক অসুস্থ ছিল এবং তার পরিবার থেকে কিন্তু বারবার বলা হয়েছিল তাকে ভালো একটি ট্রিটমেন্টের প্রয়োজন। তিনিও বলেছিল, আমরা দেখেছি প্রিজন ভ্যান থেকে তিনিও বলেছে। তো সেই ট্রিটমেন্ট কি তিনি পেয়েছে কি না? যেটি বলছিলাম যে তিনি রিমান্ড শেষে আজকে উনি বীরের বেশে ফিরেছেন। আমরা তাকে কারাগার থেকে, কারা ফটক থেকে তাকে আমরা ফুলের তোড়া দিয়ে, ফুলের মালা দিয়ে বরণ করে এনেছি। হাজার হাজার নেতাকর্মী এবং দর্শক থেকে শুরু করে জনগণ তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন এবং এখন তিনি জাতির উদ্দেশ্যে টিএসসিতে রাজু ভাস্করে উনি ভাষণ রেখেছেন। উনি শীঘ্রই আসবেন এবং ওনাকে আমরা যথাযথ চিকিৎসার ব্যবস্থা করব। তার চিকিৎসা হয়নি প্রপারলি, আমরা করব এবং পরবর্তীতে আগামী সরকারের যে রূপরেখা সেটি কী হতে পারে, আগামী বাংলাদেশ কী হতে পারে, সেটি আমরা নীতি নির্ধারক ফোরামে যারা আছে গণ অধিকার পরিষদের, আমরা সেটি মিটিংয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে প্রেস রিলিজ দিব, না হয় আপনাদেরকে সংবাদ সম্মেলন। শেষ একটি প্রশ্ন, যে একটি শেষ প্রশ্ন, এই যে ছাত্রদের আন্দোলন এটা স্বতঃস্ফূর্তভাবে একদম গ্রহণযোগ্য পেয়ে আজকে স্বাধীন হয়েছে, দ্বিতীয়বার বলা চলে। তো এখন অনেক জায়গায় লুটপাটের কথা শোনা যাচ্ছে। তো এতে কি আপনাদের যে কর্মীরা আছে তারা কি এটার সাথে সম্পৃক্ত কিনা, বা আদৌ কি তাদের উপরে দায় বর্তায় কিনা, বা আপনাদের উপরে দায়িত্ব বর্তায় কিনা এই লুটপাটগুলো যেন না হয়, বা আদৌ যারা এই সহিংসগুলো করছে, বিশেষ করে বঙ্গবন্ধু উনি জাতির পিতা হিসেবে বলা হয়েছে, আপনিও তাকে শ্রদ্ধা করেন, একটু আগে বললেন। তো সেই ক্ষেত্রে কি এই ভাঙচুরগুলো কি আপনারা কি দল থেকে কতটুকু সহমত এটার সাথে? দেখুন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদের প্রতিটি জনগণের দায়িত্ব। আর আমরা চেয়েছি রাষ্ট্র সংস্কার, আমরা স্থাপনা ভাঙতে কখনো চাইনি, এটা সমর্থন করছি না। আমরা আমাদের যে কোটা সংস্কারের আন্দোলনে যে দাবি ছিল সেই দাবিগুলোকে লক্ষ্য করেই আমরা এগিয়ে গিয়েছি এবং সর্বশেষ এক দফা দাবিতে আমরা আন্দোলন করেছিলাম, সেটিও আমরা সফল হয়েছি এবং এখন আমরা আসলে আগামী বাংলাদেশ কীভাবে হবে সেই ব্যাপারে আমরা লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কিন্তু বর্তমানে যে দেখা গেছে আমাদের পুলিশ বাহিনীর উপরে যে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় থানা জ্বালিয়ে দিচ্ছে, বিভিন্ন স্থাপনা ভেঙে দিচ্ছে, এটির সাথে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয় জড়িত না এবং একের পর এক তারা ফেসবুক ভেরিফাইড যে পেজ রয়েছে সেখানে তারা পোস্ট করছেন, ভিডিও বার্তা দিচ্ছেন, এটি না করার জন্য অনুরোধ করছেন। একটি শ্রেণী রয়েছে যারা এই আন্দোলনের বিজয়টাকে ধূলিসাৎ করার জন্য, গুরুঅন্ধ দেখানোর জন্য এই আন্দোলনটাকে এবং শান্তিময় রাষ্ট্রটাকে আবার অশান্তিতে পরিপূর্ণ করার জন্য এবং শেখ হাসিনা যে নেই সেই অভাববোধটাকে জাগিয়ে তোলার জন্য এইসব গান পাউডার ব্যবহার করে, ধ্বংসযজ্ঞ চালিয়ে, পুলিশ হত্যা করে, এই নৈরাজ্য চালিয়ে একটি শ্রেণী উদ্দেশ্যমূলকভাবে এই কাজগুলো করছে বলে আমরা মনে করছি। আমরা এগুলোকে সমর্থন করছি না এবং আমরা অনুরোধ করব যারা আন্দোলন করেছেন কিংবা করেননি সকলে এগিয়ে আসুন। পুলিশ বাহিনী তারা আমাদের রাষ্ট্রীয় সম্পদ, কারণ সরকার আসে যায় কিন্তু প্রশাসন থেকে যায়। তারা আমাদের পয়সায় ওই অস্ত্র কিনে, আমাদের পয়সায় তারা পোশাক কিনে এবং আমাদেরকে তারা সেবা দেয়। তবে কিছু সংখ্যক অফিসারের জন্য সমস্ত অফিসারের সাথে বৈরী আচরণ করবেন না, সেটি পরিহার করুন। এবং এই মুহূর্তে আসলে দেশকে নিরাপত্তার দায়িত্ব হচ্ছে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেই দায়িত্ব গণ অধিকার পরিষদের না। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে তারা সেটি সক্রিয় না, ফাংশন করছে না। সেহেতু আমি মনে করি প্রতিটা জনগণ এই আইনের মাথায় রেখে সকলে আপনারা এটি নিরাপত্তা দিবেন নিজের দায়িত্ব থেকে, কারণ
দেশ আমাদের, দেশের সম্পদ আমাদের, আগামী বাংলাদেশ আমাদের। আচ্ছা আপা, লাস্ট